আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা অপরিচিত গল্পটি তৃতীয় পর্বটি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা অপরিচিত গল্পের প্রথম এবং দ্বিতীয় দুটি পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে অনুপমকে আহ কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন সে বিয়ে বাড়ি থেকে ফিরিয়ে দেয়। তো এখন আমরা তারপর থেকে পড়া শুরু করব। বাড়ির সকলে তো রাগিয়ে আগুন, কন্যার পিতার এত গোমর। তো যখন অনুপমকে বাড়ি থেকে বিয়ে বাড়ি থেকে কন্যার পিতা ফিরিয়ে দেয়, তখন যখন বরযাত্রী সবাই বাসায় আসে, তো তখন তারা প্রচন্ড রেগেছিল এবং বলল যে আহ, কন্যার পিতার এত অহংকার, কলেজে চার পা হইয়া আসিল। এই লাইনটার দিকে একটু লক্ষ্য করো। হিন্দু ধর্মের চারটি যুগ আছে। প্রথমটি সত্যযুগ এবং শেষেরটি কলিযুগ। সত্যযুগী ওই সময় সবাই খুব ভালো মানুষ ছিল। ধর্ম কর্ম করতো, ন্যায় বিচার করতো এবং অন্যের সাথে খুব ভালো সম্পর্ক রাখতো। কিন্তু সর্বশেষ যে কলিযুগ, সেটা তার সম্পূর্ণ বিপরীত। এই যুগে মানুষ আসলে ন্যায় বিচার করে না, ধর্মকর্মের কাজও করে না এবং মানুষ আসলে রেষারেষি তৈরি করে। তো সেটাই বলেছে যে কলি যে চারপো হয়ে আসিল, অর্থাৎ কলি কলিকালটা সম্পূর্ণরূপে প্রকাশ পাইলো যে আহ কি যুগ আসলো যে এখন কন্যার পিতা আমাদের সাথে অহংকার দেখাচ্ছে। সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? মস্ত বাংলাদেশের মধ্যে আমিই একমাত্র পুরুষ, যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল? অনুপম নিজেকে আসলে খুবই সৎপাত্র মনে করত, কারণ সে তামাকটুকু পর্যন্ত খায় না এবং সে অন্তঃপুরের শাসনে চলার মতো করেই বড় হয়েছিল। তার মতো পুরো বাংলাদেশে এত ভালো একটা পাত্রের কপালে কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালায় বাজনা বাজায় এত ঢাকঢোল পিটে তো লাঞ্ছনার যে দাগ সেটা প্রচার করলে। বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। পাকযন্ত্রটাকে সমস্ত অন্ন শুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোস মিটিত। বরযাত্রীরা আসলে এই ব্যাপারটা নিয়ে তো খুব রাগান্বিত ছিল যে বিয়ে তো দিলই না, তার উপর আবার আমাদের খাওয়াইয়া দিল। তো পাকযন্ত্র পাকস্থলী, যেখানে আমাদের খাবার গুলো গিয়ে জমা হয়। তো তারা বলছিল যে সে পাকযন্ত্রটাকে এক টান মেরে বের করে যদি সেই বিয়ের উঠানটাতে যদি ফেলে আসতে পারতাম, তাহলে আমাদের রাগটা কিছুটা কমতো। বিবাহের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন। হিতৈষীরা বুঝাইয়া দিল, তাহা হইলে তামাশার যতটুকু বাকি আছে তাহা পুরা হইবে। এইদিকে মামা শম্ভুনাথ সেনের বিপক্ষে আহ, বিয়ের চুক্তিভঙ্গ এবং মানহানির দাবিতে দাবি করবে, এই বলে আসলে খুবই হট্টগোল করতে লাগলো। তো তখন যারা তাদের শুভাকাঙ্ক্ষী ছিল, যে তারা বললো যে তাহলে তুমি যে তামাশা শুরু করছো সেই তামাশা আসলে পরিপূর্ণ রূপ পাবে। হিতৈষী শব্দের অর্থ তোমার শুভাকাঙ্ক্ষী। বলা বাহুল্য, আমিও খুব রাগিয়াছিলাম। কোন কোন গতিকে শম্ভুনাথ ভীষণ জব্দ হইয়া আমার পায়ে ধরিয়া আসিয়া পড়েন। গোফের রেখায় তা দিতে দিতে এটাই কেবল কামনা করিতে লাগিলাম। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বহিতেছিল, যেটা রং একেবারেই কালো নয়। অনুপম তো শম্ভুনাথ সেনের উপর প্রচুর রেগেছিল এবং সে রাগটাকে কবি এখানে আক্রোশের কালো রং বলেছে। কিন্তু এই রাগের পাশাপাশি অনুপমের কল্যাণীর প্রতি আরেকটা অনুভূতি কাজ করতেছিল, যেটা রং কালো না। সমস্ত মন যে সে অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল, এখনো যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না। দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল গো। অনুপম কল্যাণীকে দেখেনি। তো সেজন্য আসলে
তাকে নিয়ে আসলে কোনো কল্পনাই হচ্ছে সে তার মনের মধ্যে আসলে আনতে পারলো না। এবং সে আসলে সেই দেয়ালটুকুর আলাদা, অর্থাৎ হচ্ছে সে সে তার এই দৃষ্টির অগোচরে আসলে রয়ে গেল। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা, হৃদয়ের ভিতর কি আছে তা কেমনি করিয়া বলিব। তো এই লাইনগুলো দিয়ে হচ্ছে অনুপম কল্যাণীর বিয়ের দিন আসলে কি ধরনের আহ সাজ নিতে পারে সেটা আসলে কল্পনা করছিল। এবং তার মুখে হচ্ছে রক্তের মতো হচ্ছে লজ্জা লাল হয়ে গিয়েছিল। আমার কল্পলোকের কল্পলতাটি, অর্থাৎ অনুপমের কল্পনা জগতের কল্পলতা এখন হচ্ছে কল্যাণীকে বুঝিয়েছে। বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। বসন্তকাল হচ্ছে প্রকৃতির একটি সবচেয়ে সুন্দর একটি কাল। এবং সে সমস্ত ফুলের ভার দ্বারা হচ্ছে যে বসন্তকালের যে সমস্ত সৌন্দর্য ছিল, সেটাকে হচ্ছে কবি এখানে হচ্ছে রূপক ভাবে বুঝিয়েছে। এবং গল্পের অর্থে যে কল্যাণী তার যে সকল সৌন্দর্য ছিল আর সেগুলো হচ্ছে অনুপমের সাথে সাথে হচ্ছে ভাগাভাগি করার জন্য প্রস্তুত হয়েছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আরেকটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময় সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। তো এখানে হচ্ছে অনুপম হচ্ছে নিজে বলছে যে আহ, যে আর কিছুক্ষণ পরে হচ্ছে কল্যাণীর সাথে হচ্ছে আমার বিয়ে হয়ে যেত। কিন্তু সেই অল্প একটু দূরত্ব যে এক মুহূর্তের মধ্যেই কেমন করে যেন অসীম হয়ে উঠলো। এতদিন যা প্রতি সন্ধ্যায় আমি বিনোদাদার বাড়িতে গিয়ে তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম। তো এখানে হচ্ছে মনে রাখতে পারো যে অনুপম প্রতি সন্ধ্যে হচ্ছে বিনু দাদার বাড়িতে যেত। বিনুদার বর্ণনার ভাষাটা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তাহার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালাইয়া দিয়াছিল। এবং বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য। এইটা হচ্ছে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে মেয়েটির রূপ বড়ই আশ্চর্য। কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট হইয়া রহিল। বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। তো যেহেতু অনুপম কল্যাণীকে দেখেনি এবং আহ, সেজন্য আসলে সে বাহিরেও ধরা দেয়নি এবং তাকে হচ্ছে অনুপম মনের মধ্যে হচ্ছে আনতে পারেনি। এজন্য মন সেই দিনকার সে বিবাহ সভার দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস বলতে এখানে হচ্ছে কবি হচ্ছে দুঃখ বেদনা যে হচ্ছে দীর্ঘ নিঃশ্বাস সেটাই বোঝানো হয়েছে। হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল। পছন্দ করিয়াছে বই কি, না করিবার তো কোনো কারণ নেই। আমার মন বলে সে ছবি তার কোন একটি বাক্সের মধ্যে লুকানো আছে। একলা ঘরের দরজা বন্ধ করিয়া এক একদিন নিরালা দুপুর বেলায় সে কি সেটি খুলিয়া দেখে না? যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন কি ছবিটির ওপরে তার মুখের দুই ধার দিয়ে এলোচুল আসিয়া পড়ে না? হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধি আঁচলের মধ্যে ছবিটি লুকাইয়া ফেলে না? দিন যায়, একটা বৎসর গেল। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধে কোনো কথাই তুলিতে পারেন না। মার ইচ্ছে ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোক ভুলিয়া যাইবে তখন বিবাহের চেষ্টায় দেখিবেন। এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। তো একদিন হচ্ছে অনুপম শুনলো যে কল্যাণীর ভালো পাত্র বা ভালো পাত্রের সম্বন্ধ এসেছে, কিন্তু কল্যাণী হচ্ছে প্রতিজ্ঞা করেছে যে সে বিয়ে করবে না। এটি শুনে হচ্ছে অনুপমের মন হচ্ছে আনন্দে ভরে গেল। পুলকের আবেশ দ্বারা হচ্ছে তোমার আনন্দকে বুঝিয়েছে। আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলিয়া যায়। তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন। হঠাৎ কোনো দিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দুই চক্ষু জলে ভরা। জিজ্ঞেস করেন, মা, তোর কি হয়েছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই, কিছুই তো হয়নি বাবা। বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুঁড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছিল তখন বাপের প্রাণ আর সহিল না।
তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে। অনুপম যখন জানতে পারলো যে কল্যাণীর জন্য আরো ভালো ঘর থেকে হচ্ছে সম্বন্ধ এসেছিল, কিন্তু সে হচ্ছে প্রতিজ্ঞা করেছে যে বিয়ে করবে না। তো তখন হচ্ছে অনুপম কল্পনা করলো যে কল্যাণী আসলে হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, এবং হচ্ছে সন্ধ্যা হয়ে যায় কিন্তু সে চুল বাঁধে না। তো এটি দ্বারা হচ্ছে বুঝেছে যে কল্যাণী নিজের প্রতি আসলে যে যত্ন নিচ্ছে না সেটিকে। এবং কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন একদিন তার ঘরে এসে দেখলো যে তার মেয়ের দুই চক্ষু ভরা হচ্ছে জল। তখন হচ্ছে সে তার মেয়েকে জিজ্ঞেস করলো যে মা, তোর কি হয়েছে আমাকে বল। তখন হচ্ছে কল্যাণী বললো যে না বাবা, আমার কিছু হয়নি। কিন্তু শম্ভুনাথ সেন হচ্ছে বুঝতে পারলো, কারণ হচ্ছে তার একটি মাত্র মেয়ে তো বড় আদরের। তো যখন হচ্ছে সে আসলে বৃষ্টির অভাবে যেমন করে হচ্ছে ফুল শুকাইয়া যায়, আর তেমনি করে যখন তার মেয়ে বিমর্ষ হয়ে যাচ্ছিল, তো তখন শম্ভুনাথ সেনের হৃদয় হচ্ছে আর সইছিল না। তখন হচ্ছে সে আসলে ছুটে আসলো হচ্ছে অনুপমদের কাছে। এটা আসলে পুরোটাই হচ্ছে অনুপমের কল্পনায়। তারপরে তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বহিতেছিল, যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফুস করিয়া উঠিল। তো সে এখানে হচ্ছে সেই কালো রং দ্বারা হচ্ছে যে সে আক্রোশের রং ছিল, অর্থাৎ যে রাগের রং ছিল, সেটাকে বোঝানো হয়েছিল। সে বলিল, বেশ তো, আরেকবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোককে নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টোপর পায়ে দলিয়া দলবল লইয়া সভা ছাড়িয়া চলিয়া এসো। তো এখানে হচ্ছে অনুপমের কল্পনায়ও সে হচ্ছে দেখলো যে হচ্ছে শম্ভুনাথ সেন তার কাছে এসে হচ্ছে কল্যাণীর সাথে তার বিবাহের প্রস্তাব দিচ্ছে। যে বলছে যে দেশ বিদেশের লোককে নিমন্ত্রণ করা হবে, তারপর হচ্ছে আলো খুব সাজানো হবে ঘর বাড়ি, এবং তুমি হচ্ছে বড় টোপর দিয়ে দলবল নিয়ে হচ্ছে সেই সবাই এসে উপস্থিত হয়ে তুমি হচ্ছে আমার মেয়ের সাথে আমার মেয়েকে হচ্ছে তুমি বিয়ে করবে। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, এখানে শুভ্র শব্দ অর্থ হচ্ছে সাদা, সে রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করে আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়েছিলাম, তেমনি করে আমাকে একবার উড়িয়া যাইতে দাও। আমি বিহারিণীর কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসি গে। এই লাইনটিতে হচ্ছে আহ লেখক হচ্ছে একটি ঘটনা উল্লেখ করেছে, যে ঘটনা হচ্ছে তুমি হচ্ছে এখানে হচ্ছে লক্ষ্য করো যে দময়ন্তীর পুষ্পবন। দময়ন্তী হচ্ছে হিন্দু ধর্মের হচ্ছে একটি চরিত্র। আহ, তার স্বামীর নাম হচ্ছে নল। তার পুষ্পবনে একদিন তার স্বামী, তার মানে নল এবং দময়ন্তীর যখন বিয়ে হয় তার আগে আহ, নল হচ্ছে হাঁসের রূপ ধরে দময়ন্তীর পুষ্পবন অর্থাৎ হচ্ছে পদ্মবনে গিয়ে হচ্ছে দময়ন্তীকে হচ্ছে বিয়ের প্রস্তাব দিয়েছিল। তো কবি হচ্ছে আহ অনুপম আর কল্যাণীর বিবাহের ঘটনাকে সেই ঘটনার সাথে হচ্ছে তুলনা করেছে। তারপরে তারপরে দুঃখের রাত পোহাইল, নববর্ষার জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিল। এবারে সেই দেয়ালটার বাহিরে রহিল সমস্ত পৃথিবী আর সবাই, আর ভেতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ। তারপরে আমার কথাটি ফুরাইল। তো এই লাইনগুলো দিয়ে অনুপমের কল্পনায় তার নতুন জীবনের যে সূচনা হতে পারে সেটির কল্পনা করেছে। আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই। যেহেতু অপরিচিত গল্পটি একটু বড় এবং বেশ গুরুত্বপূর্ণ একটি কবিতা, আহ, একটি গুরুত্বপূর্ণ একটি গল্প, সেজন্য আমরা আসলে এই গল্পটিকে হচ্ছে কয়েকটি পর্বে ভাগ করব, যাতে হচ্ছে তোমাদের জন্য আসলে গল্পটি হচ্ছে আহ বোঝা আরো সহজ হয়ে যায়, এবং তোমাদের কলেজ লাইফের সকল পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টেও যাতে এই অপরিচিত গল্পটি থেকে কোনো প্রশ্ন আসলে তোমরা খুব সহজে উত্তর করতে পারো, সেজন্য হচ্ছে আমরা খুবই আহ বিস্তারিত ভাবে হচ্ছে এই গল্পটি নিয়ে ব্যাখ্যা করব। তোমাদের সাথে হচ্ছে দেখা হচ্ছে নতুন কোন একটি ক্লাসে। এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।